The one central idea throughout all the Upanishads is that of realization. বেশ বসো আরেকটু তাহলে the one central idea throughout all the Upanishads that of realization. The one central idea, একটি মুখ্য ভাবনা throughout চারিদিকে all the Upanishads সমস্ত উপনিষদের মধ্যে is that of realization, অনুভূতি। আত্মানো অনুভূতি, আমি যে আত্মা চৈতন্য সত্তা সেই অনুভব করাটাই হচ্ছে মূল বিষয় সমস্ত উপনিষদের মধ্যে। তাকে জানা, জানা মানে এই আমি এমন ভাবে একটা পেন্সিল রবারকে জানি তেমন নয়, এটা আমি সেই হিসেবে জানা। তাহলে রিয়েলাইজেশনই হচ্ছে মুখ্য আত্মানুভূতি বা অনুভবের উপরে এই সমস্ত ভাবনাটা নির্ভর করছে। সমস্ত উপনিষদ হচ্ছে বেদের সার বা যে অঞ্চলের সার ভাগ লেখা আছে তাকেই উপনিষদ বলা হয়। বিভিন্ন উপনিষদ আছে, যেমন কঠোপনিষদ, নচিকেতার গল্প খুব বিখ্যাত, এরকম ঈশোপনিষদ, কেন উপনিষদ, এরকম অনেক সব উপনিষদ রয়েছে। আমরা আজকে একটা পড়া শুরু করব, আমাদের একটা বিষয় আমরা পড়ছিলাম যোজ্যতা, তার মধ্যে তড়িৎ যোজি যৌগ পড়েছি, তড়িৎ যোজি যৌগ পড়েছি এবং তারপরে আমরা আরেক ধরনের যৌগ পড়তে শুরু করব। আজকে আমরা তড়িৎ যোজি যৌগের পরে আরেক ধরনের যৌগ পড়ব। দু ধরনের যৌগের কথা আমরা আগে উল্লেখ করেছিলাম, দু ধরনের কি রকম ভাবে নির্ভর করে, সেই নির্ভরতাটা করে কেউ হয়তো ইলেকট্রন দেওয়া নেওয়া করেছে, তারা ইলেকট্রন যদি দিয়ে দেওয়ার একজন নিয়ে নেয় তাহলে সেই ধরনের যোজ্যতাটা আমরা করেছি তড়িৎ যোজি। এবারে এখন ইলেকট্রন দেওয়া নেওয়ার ব্যাপারটা নেই, ইলেকট্রন দুজনেই সমভাবে ব্যবহারের ব্যাপারটা রয়েছে, ইলেকট্রন জোড় গঠন। ক্লোরিন দুটো পরমাণু দেখতে পেয়েছি, এরা এমন একটা ব্যবস্থা করেছে দুজনেই ইলেকট্রন প্রত্যেকেই এক সমান সংখ্যক একটা একটা করে ইলেকট্রন দিয়েছে, একটা জোড় গঠন করেছে, দুজনেই এটা ব্যবহার করবে। আরেকটা নিয়েছি অক্সিজেন, অক্সিজেনেরও কি হয়েছে, অক্সিজেনের বাইরে 6টা ইলেকট্রন আছে কিন্তু চাই 8টা, তবেই সেই সুস্থিত অবস্থা লাভ করতে পারে, নিষ্ক্রিয় পরমাণুর মতো। এখন 6টা আছে সেজন্য দুটো অক্সিজেন পরমাণু কি করতে পারে, দুটো দুটো করে যদি পরস্পরকে সাহায্য করে তাহলে 8টা হয়ে দাঁড়ায়, এখানে তাই হয়েছে। রয়েছে নাইট্রোজেনের ক্ষেত্রে 3টে, তাহলে এই রকম দেখতে পাচ্ছি মৌলের পরমাণুগুলোর মধ্যে এই রকম ঘটনা ঘটেছে। এখন একই মৌলের পরমাণুর ক্ষেত্রেই ঘটবে না ভিন্ন মৌলের পরমাণুর ক্ষেত্রেও ঘটবে, আমরা একটা উদাহরণ নিলেই বুঝতে পারবো। তাহলে আরেকটা নিয়েছি উদাহরণ, একটা ভিন্ন মৌল হাইড্রোজেন আর ক্লোরিন, সেক্ষেত্রেও এই বিষয়টা ঘটতে পারে যেমন এখানে ঘটেছে। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন, এখানে হাইড্রোজেন আর একটা ক্লোরিন একটা করে ইলেকট্রন জোড় গঠন করেছে, দুজনেই এটা সমানভাবে ব্যবহার করবে। তাহলে এখানে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে একটা বন্ধনের সৃষ্টি হয়েছে, ইলেকট্রন একজন দিয়ে দিয়েছে আর একজন পুরো নিয়েছে তা হয়নি, এবং ওই তড়িৎ ধনাত্মক ঋণাত্মক তড়িৎ ঋণাত্মক তাও হয়নি, স্থির তড়িৎ আকর্ষণের ব্যাপারটাও আসেনি, কিন্তু ইলেকট্রন জোড় গঠনের ব্যাপারটা হয়েছে, সমভাবে ব্যবহার করবে ওই জোড় গঠন ইলেকট্রনকে। এই ধরনের যৌগগুলো সমযোজী যৌগ। তাহলে একটা সমযোজী যৌগ সম্পর্কে একটা ধারণা করলাম, এবার একটু লিখবো সমযোজী যৌগ কাকে বলে বা যোজ্যতা কাকে বলে, এই ধরনের ছোট ছোট যে প্রশ্ন সেগুলোর কিরকম, এইটার উত্তর একটু বড় লেখা উচিত। সমযোজ্যতা কাকে বলে আগে একটা লিখেছি, সমযোজ্যতা কাকে বলে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভ, এটাই আমাদের মুখ্য বিষয়, আমরা আগে থেকে তাই করে আসছি, এখানেও তাই আছে। দুটো পরমাণুর যোজন কক্ষে যা কিছু হচ্ছে সব যোজন কক্ষেই হচ্ছে, বাইরে সর্ববহিষ্ঠ কক্ষে এই ব্যাপারটা ঘটছে। তাহলে দুটি পরমাণুর যোজন কক্ষ থেকে সমসংখ্যক ইলেকট্রন এসে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে এবং প্রতিটি ইলেকট্রন জোড় ওই দুই পরমাণুর দ্বারা সমভাবে ব্যবহৃত হয়ে পরমাণু দুটোর মধ্যে একটা রাসায়নিক মিলন ঘটানোর চেষ্টা করেছে। এই যে ক্ষমতা, তাকে সমযোজ্যতা বলা হবে, কোভ্যালেন্সি।
একেই বলা হবে কোভ্যালেন্সি। লিখে রাখতে হবে, বইয়েতে ডেফিনেশনটা নেই অনেক জায়গায়। সমযোজী যৌগের বৈশিষ্ট্য আছে, সমযোজ্যতার সংজ্ঞাটা নেই, লেখা দরকার। সমযোজ্যতা একে বলা হয় কোভ্যালেন্সি। তাহলে কোভ্যালেন্সি সমযোজ্যতা এই দুজনে সমানভাবে ব্যবহার, সেই জন্য সম ব্যাপারটা, তড়িৎগ্রস্ত নয়, সেই জন্য তড়িৎযোজ্যতা নামটা নয়। তাহলে সমযোজী যৌগ এইরকম ভাবে আমরা দেখতে পেয়েছি। এখানে দুটো একই মৌলের পরমাণু হতে পারে, দুটো আরো ততোধিক মৌলের পরমাণু হতে পারে, এবং এখানে ইলেকট্রন যা দেওয়া যেটা থাকবে সেটা দুজনে সমানভাবে, দুজন সমসংখ্যক ইলেকট্রন দেবে এবং সমানভাবে ব্যবহার করবে। তাহলে এই হচ্ছে ইলেকট্রন জোড়ের বিষয়টা। আমরা তার সঙ্গে আরো দুটো সাধারণভাবে দুটো আরো কথা লাগোয়া থাকে, যুক্ত হয়ে আসে, সেই দুটো কথাও নিয়ে নেব। সমযোজ্যতার সঙ্গে আরো দুটো শব্দ, যেমন তড়িৎযোজ্যতার সঙ্গেও দুটো শব্দ, আরো দুটো কথা থাকে, তেমনি এখানেও আছে। সমযোজ্যতার সঙ্গে সেটাও লিখে নেব। সমযোজী বন্ধন এবং সমযোজী যৌগ। পরমাণুর মধ্যে এইভাবে সৃষ্ট বন্ধনকে বলা হবে সমযোজী বন্ধন, আর যৌগটাকে বলা হবে সমযোজী যৌগ। কোভ্যালেন্ট বন্ডিং আর কোভ্যালেন্ট কম্পাউন্ড, এই তোমাকে যেটা জানতে চেয়েছে তুমি সেই অনুযায়ী উত্তরটা করবে। ক্ষমতাটার নাম সমযোজ্যতা, বন্ধনটার নাম সমযোজী বন্ধন, যৌগটার নাম সমযোজী যৌগ। এই হলো আমাদের তিনটে টার্ম বা তিনটে বিশেষ শব্দ এইখানের সঙ্গে যুক্ত। সমযোজী যৌগ তাহলে আরেক ধরনের রাসায়নিক মিলন ঘটানোর একটা ক্ষমতা দেখলাম। আমরা একটু দেখবারও চেষ্টা করব, একটু দেখো সামনে আমরা যদি একটু দেখতে পাই, তাহলে একটু আরেকবার একটা জিনিস দেখে আসি, একটু অ্যানিমেশন ও বিষয়টা আমরা যেমন ছোট একটু অ্যানিমেশনে করেওছিলাম সামনে শুরুতে, আরো একটু দেখে আসতে পারি, তাহলে একটু দেখার বিষয়টার সঙ্গে পরিচয় করি। তাহলে কিরকম সেই বিষয়টা, তাহলে কিরকম এই বন্ডিংটা হয়, এই বন্ডিংটার মধ্যে আমরা একটু দেখতে এসেছি। তাহলে দেখো একটু বন্ডিংটা কিরকম হয়েছে, আরো একবার একটু দেখবার চেষ্টা করছি বন্ডিং কিরকম হয়। তাহলে বন্ডিং বা সমযোজ্যতা সমযোজী যৌগের ক্ষেত্রে যেটা বিশেষ, দেখো সামনে আমরা সেটা এসে পৌঁছলে আমরা মনে হয় সবাই দেখতে পাবো। আমরা সেই জিনিসটা একটু দেখতে এসেছি, সমযোজ্যতা কিরকম, দেখো সবাই দেখতে পাচ্ছ কি। প্রথমে এসেছি হাইড্রোজেনে। হাইড্রোজেন অতি পরিচিত মৌল এবং প্রথম মৌল যার মধ্যে so as to fill their outer shells with the maximum number of electrons. Hydrogen's nucleus has only one proton, indicated by the +1. তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে +1, কেন্দ্রে একটা প্রোটন আর একটা বাইরের কক্ষে একটা ইলেকট্রন। এ একটা নিষ্ক্রিয় পরমাণুর মতো গঠন করবে। কোন নিষ্ক্রিয় পরমাণুর মতো গঠন লাভ করতে চাইবে নবাবগঞ্জ? হাইড্রোজেন কোন নিষ্ক্রিয় মৌলের মতো পরমাণু গঠন লাভ করতে চাইবে নবাবগঞ্জ? কি মনে হয়? পরে বেরগ্রাম। হাইড্রোজেন কোন নিষ্ক্রিয় মৌলের পরমাণু গঠনের মতো গঠন লাভ করতে চাইবে? অক্সিজেন। অক্সিজেন কিন্তু নিষ্ক্রিয় মৌল নয়, তাই না? নিষ্ক্রিয় মৌল 6টা, নাম জানো? নিষ্ক্রিয় মৌল 6টা, বলতে পারবে? এক দুটো বলতে পারবে নিষ্ক্রিয় মৌলের নাম? আর্গন, ইলেকট্রন। না, ইলেকট্রন, আর্গন। হ্যাঁ, বসে পড়ো আর সামনের জন বসে পড়ো। আর্গন, ক্রিপ্টন। আচ্ছা বেশ, বসে পড়ো। বেরগ্রাম। পরে আসছি মশাট। বেরগ্রাম বলতে পারবে হাইড্রোজেন কোন নিষ্ক্রিয় মৌলে পরমাণু গঠন লাভ করতে চাইবে? মশাট। মশাট। বলরামপুর। মশাট, বলরামপুর। বলো। আচ্ছা ছেড়ে দিলাম।
আচ্ছা, ছেড়ে দিলাম। তাহলে সবাই এই জিনিসগুলো অবশ্যই জেনে নিতে হবে। আমরা এটা শুরুতেই করেছিলাম। আমাদের 6টা নিষ্ক্রিয় মৌল আছে। নামগুলো একটু ভালো করে মনে রাখো: হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন। আমি আরো একবার নামগুলো বলে নিই: হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন, রেডন। হিলিয়াম হচ্ছে প্রথম দিককার হাইড্রোজেনের পরের পারমাণবিক সংখ্যায় সবচেয়ে তারপরে যে মৌলটা আসে সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন আছে এবং তাতেই সে সুস্থিত। হাইড্রোজেন, বেরিলিয়াম, এরা লিথিয়াম, এরা চায় এই হিলিয়ামের মতো অবস্থা পারমাণবিক গঠন লাভ করতে, তাতেই সুস্থিত হবে। হাইড্রোজেনের তাহলে বাইরে চাই 2টো ইলেকট্রন। Electron orbits in a shell that would be filled with two. Two hydrogen atoms in close proximity can share their electrons, so that each has two some of the time. This sharing of electrons is a covalent bond. Here we see several molecules that are the result of covalent bonding. তাহলে এইরকম ভাবে হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন, জল, এরা সব নানা মৌলের পরমাণু বা একই মৌলের পরমাণু। এরা বাইরের কক্ষে ইলেকট্রন জোড় গঠন করেছে, ইলেকট্রন পরস্পর সমানভাবে ব্যবহার করে ব্যবস্থা করেছে, দিয়ে যৌগ গঠন করেছে। আমি যদি একটু অক্সিজেনকে তাকিয়ে দেখি, অক্সিজেনের যদি ছবি কেমন আঁকবো, অ্যানিমেশনে দেখেছি ছবি আঁকাটাও তো দরকার পরীক্ষায় বা অন্য জায়গায়। এই ছবি তোমরা আঁকতে পারো, কিরকম ছবি আঁকা যায় এবং ত্রিমাত্রিক একটা চেহারা দিতে পারো কেমন করে, তাকিয়ে দেখো। এরকম করে একটা ত্রিমাত্রিক চেহারা দিতে পারো। তাহলে অক্সিজেন অ্যাটম বা অক্সিজেন পরমাণু, তারপরে অক্সিজেন দুটো পরমাণু যুক্ত হয়ে গিয়ে একটা অক্সিজেন মলিকিউল বা অক্সিজেন অণু গঠন করেছে। আমরা এই রকম একটা ছবি আঁকতে পারি। তাহলে সমযোজী যৌগ একই মৌলের মধ্যে বা একাধিক মৌলের মধ্যেও সেটা আমরা দেখলাম, করতে চেষ্টা করলাম। সমযোজী বন্ধন কখন দেখা যাবে? বলরামপুর কেউ জানে সমযোজী বন্ধন কখন দেখা যেতে পারে? বলরামপুরে পরে মশাটে। কখন সমযোজী বন্ধনটা দেখা যাবে? বলরামপুর, পরে মশাট, বেরগ্রাম, নবাবগঞ্জ। আচ্ছা, তাহলে উত্তর করছি, সবাই বোঝার চেষ্টা করো। সমযোজী, আমরা তো এটাও তড়িৎযোজীও তো এটা হতে পারতো, কিন্তু হলো না কেন? যদি একটা প্রশ্ন করো যে অক্সিজেনেতে তড়িৎযোজী হলেও তো হতে পারতো, কি এমন অসুবিধে ছিল? তার একটা বিশেষ দেখো, একই মৌলের একাধিক পরমাণু যখন পরস্পর মিলিত হয় মৌলের অণু গঠন করে, তখনই এই সমযোজী বন্ধনটা একটা বিশেষভাবে দেখা যায়। এটা একটা বিশেষ দিক। যেমন অক্সিজেনে দেখলে, ক্লোরিনে দেখলে, নাইট্রোজেনে দেখলে, এইগুলো হচ্ছে একই মৌলের পরমাণু যখন যুক্ত হয়ে অণু গঠন করে, এই রকমটা প্রায় দেখা যায়। তাহলে সমযোজী বন্ধন দেখতে পেয়েছি এরকম একটা বিশেষ ক্ষেত্রে, যখন একই মৌলের একাধিক পরমাণু একটা অণু গঠন করছে, তখন এই সমযোজী বন্ধন দেখা যাচ্ছে। আচ্ছা, না হয় এইটা ক্ষেত্রে হলো। এখন HCl এর ক্ষেত্রে বা আরো অন্যান্যদের ক্ষেত্রেও তো অন্য ভিন্ন মৌল পরমাণু যখন আছে, তখন তো সেখানেও তড়িৎযোজী হতেও পারতো। এখন সমযোজী দেখা দিচ্ছে, তো কখন সেটা দেখা যাচ্ছে? যেমন মিথেন মনে করো। তাহলে তার উত্তর একটা লিখে রাখি, একটা অন্তত জেনে রাখি উত্তরটা কি হওয়া উচিত। ভিন্ন মৌলের পরমাণু যখন যুক্ত হয়ে যৌগ গঠন করবে অথচ তড়িৎযোজী হচ্ছে না, সেটা কি, কখন, কোন ক্ষেত্রে হচ্ছে? উত্তর লিখছি। বিভিন্ন মৌলের পরমাণুগুলো যাদের তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্যটা খুব কম, তারা যখন যৌগ গঠন করে তখন সমযোজী বন্ধন নেবে। কারণ কেউ একজন পুরোপুরি ইলেকট্রন দেবার মতো অবস্থায় নেই, আর পুরোপুরি ইলেকট্রনটা নিয়ে নেবে পাশের থেকে, তাও তেমন অবস্থায় নেই, অতটা ইলেকট্রন নেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক হতে পারছে। এইটার জন্য
এদের ক্ষেত্রে সুবিধে ইলেকট্রন জোড় গঠন করে। তাহলে সবাই মিলে একটু হাত ধরে থাকাটা সেটা সম্ভব, একবারে পুরো একটা জিনিস ছেড়ে দিলাম সোজা নিজে তবু হাঁটতে পারি এমনটা সেটা হতে পারছে না, ততটা শক্তিশালী নয় হয়তো। তাহলে হাত ধরে চলার ব্যাপারটা তখন করেছে। তাহলে বিভিন্ন মৌলের পরমাণুগুলো যাদের তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য ডিফারেন্স কম, তাদের ক্ষেত্রে যখন যৌগ গঠিত হয়েছে তখন এইরকম হচ্ছে। তাহলে সমযোজী বন্ধন মূলত এইরকম ক্ষেত্র দুটো দেখবার চেষ্টা করলাম, বিশেষ আমাদের এই দুটো আপাতত ক্ষেত্র দেখলেই চলবে। আমরা এই দুটো ক্ষেত্র দেখে এবারে বৈশিষ্ট্যতে দেখবার চেষ্টা করব। আমরা আগে সংজ্ঞাতে একটা ধারণা নিয়েছি, কখন দেখা যায় তাতে আরেকটু ধারণা নিয়েছি, এবারে বৈশিষ্ট্যগুলো বোঝবার চেষ্টা করব। কি ধরনের বৈশিষ্ট্য দেখা যায় লিখছি, তার আগে একটু এসেছি আরেকটা জিনিসে। সমযোজ্যতা প্রকাশের 4 রকম বা সমযোজী যৌগগুলো 4 রকম ভাবে প্রকাশ করা হয়ে থাকে। আমরা এতদিন যখন লিখছিলাম, কখনো যখন সংকেত কিছু লিখেছি, মনে করো লিখেছি যাই লিখে থাকি না কেন NaCl বা কার্বন ডাই অক্সাইড CO2 লিখেছি, আমাদের তাতেই হয়ে গেছে একটা যৌগকে বোঝানো হয়ে গেছে। এখন অনেক ক্ষেত্রে এই আণবিক সংকেত দিয়ে ঠিক লিখলে বোঝানো যাবে না, বিশেষ করে এই সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে, কারণ এই একই ধরনের সংকেত আণবিক সংকেত অনেক যৌগের ক্ষেত্রেই আছে, সেটা আমাদের আসতে হবে। তাহলে এখন উপায় কি? তাহলে উপায় হচ্ছে এই বাঁ দিকে একদম গঠনগত সংকেত, কার্বনের সঙ্গে 4 হাত খুলে কার্বন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এইটা যদি দেখানো যায় তাহলে অনেকটা বোঝানো যায়। এই রকমটা সহজে বোঝানো যায়, এরকম করে লেখাও হয়। গঠনগত সংকেত লেখা হয়, আণবিক সংকেত NaCl বা আমরা যখন করেছি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 এইরকম লেখা হয় না, সাধারণভাবে ওটা দরকার হয় না। সমযোজী সংকেত আরো একটা এরকম হাতটা খুলে একটু একটু বাড়িয়ে দেখানো হয়েছে, অথবা বল এন্ড মডেল, বল এন্ড স্টিক মডেল, অথবা স্পেস ফিলিং মডেল। স্পেস ফিলিং মডেল বা স্থানপূরক মডেলের মধ্যে কোনো লাঠি দেখানো হয়নি, বলগুলো যোগ করে দেওয়া হয়েছে। তাহলে এই 4 রকম উপায়ে করা হয়, নাম লিখে রাখো সবাই। সমযোজ্যতা প্রকাশের 4 রকম উপায়: গঠনগত সংকেত, সমযোজী সংকেত, বল ও দণ্ড মডেল এবং স্থানপূরক মডেল। এই 4 রকম আছে। এই বছর অর্গানিক কেমিস্ট্রি পড়তে হবে শেষের চ্যাপ্টার, তখন এই সবগুলো আরো আসবে। তাহলে 4 রকম উপায়ে আমাদের প্রকাশ করার উপায় রয়েছে। তার বাঁ দিকেরটা কেন মূলত রয়েছে, যেটা দিয়ে সাধারণভাবে করা হয়, তার কারণ আণবিক সংকেত দিয়ে অনেক ক্ষেত্রেই একটা বিশেষ কোনো যৌগকে বোঝানো যায় না, কারণ একই ধরনের আণবিক সংকেত একাধিক জায়গায় আছে। আমরা সেটা উদাহরণও নেব। তাহলে এরকম একটা প্রকাশের আগে বিষয় এটা করেছি, তারপরে আসছি এখন একটা মডেলে এসেছি। এই মডেলটা বেরগ্রাম বলতে পারবে কোন মৌলের, কোন যৌগের, মৌলের নয়, কোন যৌগের। বেরগ্রাম বলতে পারবে এই বল অ্যান্ড স্টিক মডেল দিয়ে কোন যৌগ বোঝানো হয়েছে। বেরগ্রাম, পরে বলরামপুর, এই যৌগটা কোন যৌগ? বেরগ্রাম O3 O3 যদি হয় তাহলে 1 2 3 4টে আছে যে, আর একটু রং আলাদা আছে যে। আর O3 ঠিক যৌগ নয়, O3 হচ্ছে অক্সিজেনের একটা রূপভেদ, ওজন। মনে পড়বে? আর কোনো মনে পড়বে? দেখো, মনে করতে পারো। দেখো, এই একজন আলাদা আছে আর 3 জন একরকম আছে। NH4 NH4 হলে তো আবার নাইট্রোজেনের 1 আর হাইড্রোজেনের 4টে, 5টা হতে হবে। এখানে আবার 5 জন নেই যে, 4 জন আছে। আচ্ছা, বসে পড়ো, ঠিক আছে। বলরামপুর, বলরামপুর তাড়াতাড়ি, পরে মশার নবাবগঞ্জ, একটু তাড়াতাড়ি উত্তর চাই। বলরামপুর না, দেখতে পাইনি। হ্যাঁ, তাড়াতাড়ি বলো, মাইক্রোফোন অন, তাড়াতাড়ি বলতে হবে। না, শুনতে পাওয়া যায়নি যে বলরামপুর থেকে, শুনতে পাওয়া যায়নি। বলরামপুর না, ছেড়ে দিলাম। না, শুনতে পাইনি, ছেড়ে দিলাম। মশার তাড়াতাড়ি, নবাবগঞ্জ তাড়াতাড়ি। না, দেখতে না পেলে ছেড়ে দিচ্ছি। না, দেখতে পাইনি, কাউকে ছেড়ে দিলাম। খুব সুজান অ্যামোনিয়াম বলেছিল, অ্যামোনিয়াম না বলে শেষের অক্ষরটা বাদ দিলেই যা হয়, অ্যামোনিয়া, NH3।
এটা অ্যামোনিয়া, নাইট্রোজেনকে নীল দিয়ে সাধারণত দেখানো হয়, নীল বল আর সাদাগুলো হাইড্রোজেন। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে এইভাবে মডেল দেখানো হয়েছে। পরে আরেকটা মডেলে আসছি, দেখি চিনতে পারা যায় কিনা। মশাট আগে চিনতে পারবে এটা কোন যৌগের মডেল? মশাট এটা কোন যৌগের মডেল? তাড়াতাড়ি একটু। মশাটে নবাবগঞ্জে, বেরগ্রামে, বলরামপুরে, তাড়াতাড়ি দেখতে, হাত তাড়াতাড়ি দেখতে পেতে হবে উত্তর। না, ছেড়ে দিলাম, দেরি করবো না। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4। সালফারকে সাধারণভাবে হলুদ দিয়ে দেখানো হয়, সাদা দিয়ে হাইড্রোজেন, লাল দিয়ে অক্সিজেন। তাহলে এই হয়ে গেল আমাদের সালফিউরিক অ্যাসিড। এইরকম করে দেখানো হবে। কি সুবিধে না, হাইড্রোজেন বা অন্যান্য প্রত্যেকেই একই দিকে নেই, বিভিন্ন দিকে রয়েছে, সেইটাও দেখানো যাচ্ছে, এই সুবিধে রয়েছে। এইটা হচ্ছে মিথেন। আর এই দুজনের মধ্যে দুটো কার্বন আর একটা কার্বনের 4টে হাত, 4জনের সঙ্গে বন্ধনী করে 4জন হাইড্রোজেনে, এই কার্বন হাইড্রোজেন কার্বনের মাঝখানে একটা কোণ হয়েছে যা 109 ডিগ্রি 28 মিনিট। যখন জৈব রসায়ন পড়া হবে তখন এগুলো আবার আসবে। তাহলে এইরকম কত কোণ টোন হয়, কিভাবে করে, এগুলো সব জানতে পারা যাবে। গ্লাইসিন একটা যৌগ, অত্যন্ত পরিচিত, মানবদেহে লাগে। সেই সব যৌগ এই রকম দেখতে হবে। কি রকম দেখানো যায় সেটা দেখানো হয়েছে। আসছি সমযোজী বন্ধনের প্রকার। প্রকারটা ওই কটা বন্ধন আছে তার উপরে নির্ভর করে। একযোজী বন্ধন, দ্বিযোজী বন্ধন, ত্রিযোজী বন্ধন। আমরা আগেও করেছি, আরো একবার একটু দেখে নেবো উদাহরণ, এক্সাম্পলস, আর তারপরে আবারও বৈশিষ্ট্যের মধ্যে চলে যাবো। না একযোজী বন্ধন, দ্বিযোজী বন্ধন, ত্রিযোজী বন্ধন। সাধারণভাবে খুব সহজ করে নামটা নেওয়া হয়েছে, একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী, 3টে বন্ধ হতে পারে। একযোজী বন্ধন হাইড্রোজেন অণু। দেখে নাও কিরকম করে দেখানো যায়। তুমি পরীক্ষায় কি করতে পারো, এই রকম দেখাতে পারো, হাইড্রোজেন অণু, একযোজী বন্ধন। দ্বিযোজী একটা আসি, একযোজী আরেকটা দেখে নাও অন্য ক্ষেত্রে, অর্থাৎ একই পরমাণু নয়, অন্য পরমাণু। এটা হলো মিথেন। মিথেন তাহলে এই রকম। দ্বিযোজীর ক্ষেত্রে দেখে নাও কার্বন ডাইঅক্সাইড রয়েছে। এই রকম করে বলেন স্টিক মডেল দেখাতে পারো, বা দেখাতে পারো স্থান পূরক মডেলে, যেমন এখানে দেখানো হয়েছে। ত্রিযোজী বন্ধন, নাইট্রোজেন। তাহলে এইভাবে 3 ধরনের বন্ডিং দেখানো হলো। আসছি সমাবয়বতা। এইটা একটা বিশেষ জিনিস। বাঁ দিকে একটা যৌগ, ডান দিকে আরেকটা যৌগ, এই দুজনেরই সাধারণ সংকেত এইটা ওপরে লেখা রয়েছে, C2H6O। কিন্তু দুটো আলাদা যৌগ। এখানে বাঁ দিকেরটাও যা, ডান দিকেরটাও। ওই আণবিক সংকেত লিখতে গেলে এইরকমই হবে, কিন্তু বাঁ দিকের যৌগটা ডান দিকের যৌগ দুটো আলাদা। নাম কেউ জানো বাঁ দিকের যৌগটা ডান দিকের যৌগটার কি নাম? হাত তুললে নেব, নইলে তাড়াতাড়ি এগোবো। দুটো যৌগ, কিছু নাম কেউ জানে? আচ্ছা, ছেড়ে দিলাম। বাঁ দিকের যৌগটার নাম ডাইমিথাইল ইথার। কিরকম করে লেখা হয়েছে দেখো। এই রকম করে একটু সবাই লিখে ফেলো, একটা প্র্যাকটিস হবে কেমন হাতের মতো জিনিস দিয়ে লিখতে হয়। এই রকম করে লেখার দরকার, এবছর লিখতেও হবে, অভ্যাসও করতে হবে। ডাইমিথাইল ইথারটা এইরকম লিখতে হয়। মাঝখানে একটা অক্সিজেনের এইরকম একটা ব্যবস্থা রয়েছে, এর নাম ইথার। আর ডান দিকের যৌগটা কি ব্যবস্থা রয়েছে, আলাদা কেন হলো? ডান দিকের যৌগটায় মাঝখানে অক্সিজেন নেই, রয়েছে ওইচটা ডান দিকে এইরকম। এটা আবার একটা আলাদা যৌগ, এটা হলো ইথাইল অ্যালকোহল। শ্বসনে পড়েছিলে, অবাধ শ্বসনে ইথাইল অ্যালকোহল হয়, বা সন্ধানে। তাহলে ইথাইল অ্যালকোহল যৌগটা এরকম, দুজনের মধ্যেই একই সংখ্যক কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন রয়েছে, কিন্তু দুটো যৌগ আলাদা। সম অবয়ব, অবয়ব মানে চেহারা, চেহারাটা একই রকম সাধারণ দিক থেকে। আইসোমরফিজম, কিন্তু দুটো যৌগ আলাদা। এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়, সমাবয়বতা বা আইসোমরফিজম। দুটোই ছবি, দুটোই কি করে গঠন সংকেতে লিখতে হয় একটু লিখে নাও।
গঠন সংকেত আমরা এইভাবে লিখতে অভ্যস্ত নই, সেজন্য একটু অভ্যেস করে নেওয়া দরকার। এইভাবে গঠন সংকেত লিখতে হয়, লিখে ফেলো তাড়াতাড়ি, একটু অভ্যেস করে ফেলো। ডাইমিথাইল ইথার এবং ইথাইল অ্যালকোহল দুটোর আণবিক সংকেত দিক থেকে একই রকম, কিন্তু দুজন যখন আমরা গঠন সংকেত লিখবো আলাদা এবং ধর্ম ওদের আলাদা। কেন সেটা আরো পরে যখন পড়বে জৈব রসায়ন তখন আরো জানতে পারবে। তাহলে এই হচ্ছে দুটো সমাবয়বতা রয়েছে আমাদের সমযোজী যৌগের মধ্যে। এটা একটা বিশেষ ধর্ম, যখন ধর্মগুলো একসাথে আলাদা পড়া হবে তখন দেখবে এই ধর্মটা বিশেষ উল্লেখ করতে হবে। তাহলে সমাবয়বতা আইসোমরফিজম এইরকম হবে। আমি আরো একটু উদাহরণ দিয়ে দিই, চেনা উদাহরণের মধ্যে, যেমন গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ পাওয়া যায় অনেক কিছু ক্ষেত্রে, মনে করো গ্লুকোজ পাওয়া যাবে ভুট্টার থেকে রস বার করলে, দুধে থাকে গ্যালাক্টোজ, আর মধুতে, চিনিতে, মানে ইক্ষু শর্করা আখ থেকে যে চিনি হয় তাতে সব ফ্রুক্টোজ থাকে। এরাও সব আবার সমাবয়বতা, কারণ সবাইকেই C6H12O6 দিয়ে লেখা যায়, কিন্তু যখন গঠন সংকেত সব আলাদা, ওদের একটু ধর্মও কিছু কিছু সব আলাদা, এর নাম সমাবয়বতা। তাহলে আজকে আমরা এখানে ছুটি করি, কারণ আমাদের সময় শেষ।